হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাস্টার মৌল। আজকে আমরা জেন পাসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2018 কোশ্চেনগুলো সলভ করব। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি আছে, সমায়তনের দুটি আদর্শ এক পরমাণু গ্যাসকে স্থির তাপমাত্রায় স্থির চাপে মিশ্রিত করা হলো, তাদের আপেক্ষিক তাপের অনুপাত সিপি/সিভি হবে। সিপি/সিভি মানে কি স্যার? গামা। গামা মানে হচ্ছে সিপি/সিভি। এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে সিপির মান কত? সিপি মানে আমরা জানি স্যার 5/3 আর, এবং সিভি মানে কি জানি আমরা? সিভি মানে জানি হচ্ছে 3/2। স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম, সিপি মানে হচ্ছে স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার। তো চলো এটাকে সিপি/সিভি করে দাও, তাহলে কি হবে? 5/3 আর ডিভাইডেড বাই 3/2 আর আর কেটে গেল। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে কি পাবো? 5/3 পাবো। তাহলে কি হবে? 1.67। 5কে 3 দিয়ে ভাগ করলে 1.67 এর কাছাকাছি অ্যান্সার হবে। তার মানে অপশন নাম্বার বি। নেক্সট, নিম্নলিখিত 0.1 m জলীয় দ্রবণগুলির মধ্যে কোনটি হিমাঙ্ক অবনমনের মান সর্বাধিক? হিমাঙ্কের অবনমন মানে কি? ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। আর আমরা সবাই জানি হিমাঙ্কের অবনমন বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট কি? যে একটি কোয়ালিটেটিভ প্রপার্টিজ, তাই তো? কোয়ালিটেটিভ প্রপার্টিজ মানে সংখ্যাগত ধর্ম। সংখ্যাগত ধর্ম মানে কণার আয়নের উপর নির্ভর করবে। তাহলে কণার আয়নের উপর, এখানে কণার আয়ন কি আছে? কটা কণা আছে দেখো। এটাকে যদি ভাঙি তাহলে K প্লাস প্লাস Cl মাইনাস পাবো। তাহলে এখানে নাম্বার অফ আয়ন দুটো, একটা পটাশিয়াম একটা ক্লোরাইড মাইনাস। এটা C6H12O6, গ্লুকোজকে ভাঙলে কোনো আয়ন পাবো না, এটা 0। K2SO4, এটাকে ভাঙলে কি পাবো? 2K প্লাস প্লাস SO4 2 মাইনাস, তাহলে এটাতে আমি 3টে আয়ন পাবো। লাস্ট এটাকে যদি ভাঙি তাহলে কি পাবো? 2Al 3 প্লাস প্লাস 3SO4 2 মাইনাস। তাহলে নাম্বার অফ আয়ন কত পেলাম? 3 আর 2 5। তাহলে সর্বাধিক নাম্বার অফ আয়ন কোথায় পেলাম? অপশন নাম্বার সিতে। তার মানে অবনমনের মান সর্বাধিক হবে অপশন নাম্বার সিতে। নেক্সট, কোলয়েডের কোন ধর্মটি কোলয়েড কণার আধানের উপর নির্ভরশীল? কোলয়েডের কোয়াগুলেশন আধানের উপর নির্ভরশীল, ইলেকট্রোঅসমোসিস আধানের উপর নির্ভরশীল, ইলেকট্রোফোরেসিস আধানের উপর নির্ভরশীল। টিন্ডাল ইফেক্ট আধানের আকার, কোলয়েডের কণার আকারের উপর নির্ভরশীল, আধানের উপর না, আকারের উপর নির্ভরশীল। টিন্ডাল ইফেক্ট কি করে? কণাগুলো আকার যত বড় হয় আলোর বিচ্ছুরণ তত ঘটাতে পারে, এটাকেই টিন্ডাল ইফেক্ট বলে। তাহলে এটার অ্যান্সার হলো হচ্ছে টিন্ডাল ইফেক্ট। নেক্সট স্যার, নেক্সট কি হবে? সমায়তনের দুটি 4 নম্বর প্রশ্ন, X2 গ্যাস এবং 4Y2 2XY4 বিক্রিয়াটির জন্য ΔH এর মান শূন্যের চেয়ে ছোট, XY4 তৈরির সুবিধা হবে। মানে XY4 কোন কন্ডিশনে তৈরিতে সুবিধা হবে? তো প্রথমেই কি বলেছে? ΔH এর মান শূন্যের চেয়ে ছোট বলেছে। তাহলে শূন্যের চেয়ে ছোট মানে কি? ΔH সমান নেগেটিভ, মানে কি স্যার? এক্সোথার্মিক রিয়াকশন বা তাপদায়ী বিক্রিয়া। এক্সোথার্মিক বা রিয়াকশন বা তাপদায়ী বিক্রিয়া। তাপদায়ী বিক্রিয়া কোথায় ফেভার করে? লো টেম্পারেচারে ফেভার করে। লো টেম্পারেচার মানে নিম্ন তাপমাত্রায়। এবার এখানে কোন প্রিন্সিপাল লাগবে? লা সেটের প্রিন্সিপাল অনুসারে এটা কাজ হবে। লা সেটের প্রিন্সিপাল কি বলে? লা সেটের প্রিন্সিপাল বলে যে ইকুইলিব্রিয়ামে যদি প্রেসার অ্যাপ্লাই করা হয় তাহলে ইকুইলিব্রিয়াম শিফট সেই দিকে হবে, প্রেসার বাড়ালে ইকুইলিব্রিয়াম শিফট সেই দিকে হবে যেদিকে বেশি সংখ্যক মোল রয়েছে। চলো আমি বিষয়টা বুঝিয়ে বলি। এটা হচ্ছে রিয়াক্ট্যান্ট X2 প্লাস 4Y2, এটা হচ্ছে রিয়াক্ট্যান্ট, আর এটা হচ্ছে 2XY4, এটা হচ্ছে প্রোডাক্ট। তো এইটার ক্ষেত্রে দেখো মোল কত আছে? রিয়াক্ট্যান্টের মোল কত আছে? রিয়াক্ট্যান্টের মোল আছে হচ্ছে 1 আর 4 5, রিয়াক্ট্যান্টের মোল হচ্ছে 5 মোল। আর প্রোডাক্ট হচ্ছে 2XY4, প্রোডাক্টের মোল কত আছে? প্রোডাক্টের মোল আছে হচ্ছে 2। লা সেটের প্রিন্সিপাল বলছে যে প্রেসার যদি ইনক্রিজ করি ইকুইলিব্রিয়াম সেই দিকে শিফট করবে যেদিকে লেসার নাম্বার অফ মোল রয়েছে, মানে কম সংখ্যক মোল রয়েছে। তাহলে কোন দিকে কম সংখ্যক মোল রয়েছে? রিয়াক্ট্যান্টের দিকে মোল কত রয়েছে? 5টা মোল রয়েছে। আর প্রোডাক্টের দিকে কটা মোল রয়েছে? 2টো মোল রয়েছে। তাহলে যদি আমি প্রেসার অ্যাপ্লাই করি বা প্রেসার বাড়াই বা ইনক্রিজ করি তাহলে রিয়াকশন কোন দিকে শিফট করবে? ফরওয়ার্ড শিফট করবে, মানে প্রোডাক্ট তৈরি হবে। দেখো তোমাকে জানতে চেয়েছে যে XY4 এর তৈরি হওয়া সুবিধা হবে। তাহলে আমি কি পেলাম? বেশি তাপমাত্রা, কম তাপমাত্রা, লো তাপমাত্রা, কম তাপমাত্রা এবং বেশি প্রেসার, কম তাপমাত্রা এবং বেশি চাপ। দেখো এটাতে বেশি তাপমাত্রা, এটা বাদ,
তাহলে বেশি তোমার হচ্ছে কম তাপমাত্রা আর বেশি চাপ, তাহলে অপশন নম্বর ডি। নেক্সট পরের কোশ্চেন কি, একই আয়তনের দুটি গ্যাস এ এবং বি একটি রন্ধ্রযুক্ত বিভাজক দ্বারা যথাক্রমে 20 সেকেন্ড এবং 10 সেকেন্ডে ব্যাপ্ত ডিফিউজ হয়, এর আণবিক গুরুত্ব 45 ইউ হলে তাহলে বি এর আণবিক গুরুত্ব কত? গ্রামস ল অফ ডিফিউশন থেকে কোশ্চেন দিয়েছে। তাহলে এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে টিবি ডিভাইডেড বাই টিএ সমান রুট ওভার এমবি বাই এম এ। ভ্যালুগুলো পুট করে দাও, বেরিয়ে চলে আসবে। তাহলে আমার কত বলেছে, টিবি কত বলেছে দেখো, টিবি বলেছে 10 আর টিএ কত বলেছে 20 সমান রুট ওভার এমবি আমাকে বের করতে হবে, বি যেহেতু বের করতে বলেছে, আর এম এর ভ্যালু কত দিয়ে দিয়েছে 49। তাহলে এই রুটটাকে তুলে দিতে পারলে আমার ক্যালকুলেশন চলে আসবে। রুটটাকে তোলার জন্য এখন কি করতে হবে, এটাকে স্কোয়ার করতে হবে, তাহলে রুট উঠে গেল। যদি স্কোয়ার করে রুট উঠে যায় তাহলে এই ক্যালকুলেশনটা আমি এখানে দেখাচ্ছি, দেখো তাহলে কি আসবে 10 10 100 ডিভাইডেড বাই 20 20 400, এখানে কত আসলো এমবি ডিভাইডেড বাই 49। তাহলে কি পেলাম আমি, এমবি সমান কি পাবো, এমবি সমান পাবো হচ্ছে 49 ইন্টু 100 ডিভাইডেড বাই 400, এটা কেটে গেল 4 দিয়ে, তাহলে আলটিমেট কি আসলো 49/4। তাহলে এটা কাটলে কত আসবে, 4 12 48 48.5 ইউ। যেহেতু এটা ইউ ইউনিটে ছিল, কোথায় আছে দেখো 12.25, এই যে অপশন নাম্বার বি। নেক্সট, স্থির উষ্ণতায় ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5 এর বিয়োজন মাত্রা সাম্য আলফা সাম্যাবস্থায় পি এর সঙ্গে নিম্নলিখিতভাবে পরিবর্তিত হয়। তাহলে PCl5 এর রিঅ্যাকশন তোমাকে জানতে হবে। PCl5 এটা ডিকম্পোজ কিভাবে হয়, PCl3 গ্যাস প্লাস Cl2 গ্যাস। এবার দেখো বলেছে আলফার মান বৃদ্ধি পাবে, পেন্টাক্লোরাইডের বিয়োজন মাত্রা, মানে এটা কখন বিয়োজন মাত্রা মানে কি ভেঙে যাওয়া, PCl বিয়োজন মাত্রা পি এর সঙ্গে নিম্নলিখিতভাবে পরিবর্তিত হয়। পি এর বিয়োজন মাত্রা, পি এর বিয়োজন মাত্রা কিভাবে তোমার হচ্ছে যাবে, দেখো আমি কি বললাম যে লাসেটের প্রিন্সিপাল অনুযায়ী কি হবে, যে যেখানে প্রেসার ইনক্রিজ করলে সেই দিকে রিঅ্যাকশন শিফট করবে যেদিকে কম সংখ্যক মোল রয়েছে। তাহলে এখানে কত মোল রয়েছে দেখো, রিঅ্যাকট্যান্টে 1 আর প্রোডাক্টে কত রয়েছে, এখানে 1 রয়েছে এখানে 1 রয়েছে, তাহলে প্রোডাক্টে 2 মোল রয়েছে। তাহলে যদি তুমি চাপ বৃদ্ধি করো তাহলে কি হবে, চাপ বৃদ্ধি করলে রিঅ্যাকশন কি হবে, ব্যাকওয়ার্ডে শিফট করবে। চাপ বৃদ্ধি করলে রিঅ্যাকশন কোন দিকে শিফট করবে, এদিকে 2 মোল আছে আর এদিকে 1 মোল আছে। চাপ যদি প্রেসার যদি ইনক্রিজ করো তাহলে রিঅ্যাকশন PCl5 এর দিকে শিফট করবে, ব্যাকওয়ার্ড শিফট করবে। আর আমাকে কি বলেছে, PCl5 এর বিয়োজন মাত্রা সাম্যাবস্থায় চাপের সঙ্গে নিম্নলিখিতভাবে পরিবর্তিত হয়। এখানে কি বলেছে, চাপ হ্রাসে আলফা বৃদ্ধি পায়, চাপ যদি তুমি কমাও তাহলে রিঅ্যাকশন কোন দিকে শিফট করবে। আমি কি বললাম যে প্রেসার ইনক্রিজ করলে রিঅ্যাকশন সেই দিকে শিফট করবে যেদিকে লেসার নাম্বার অফ মোল রয়েছে। তাহলে এই দিকে লেসার নাম্বার অফ মোল রয়েছে, যদি আমি প্রেসার ইনক্রিজ করি তাহলে রিঅ্যাকশন কোন দিকে যাবে, রিঅ্যাকশন ব্যাকওয়ার্ড যাবে। আর যদি আমি প্রেসারকে কমাই তাহলে রিঅ্যাকশন কি যাবে, ফরওয়ার্ড যাবে, রিঅ্যাকশন ফরওয়ার্ড শিফট করবে। এবার তোমাকে কি বলেছে, এখানে বলেছে যে স্থির উষ্ণতায় PCl5 পেন্টাক্লোরাইডের বিয়োজন মাত্রা সাম্যাবস্থায় চাপের সঙ্গে নিম্নলিখিতভাবে পরিবর্তিত। তাহলে চাপ হ্রাসে আলফা বৃদ্ধি পাবে, যদি তুমি চাপকে কমাও তাহলে রিঅ্যাকশন ফরওয়ার্ডে আসবে। তাহলে আলফা কি বৃদ্ধি পাচ্ছে না, চাপ বৃদ্ধি করলে আলফার মান বৃদ্ধি পাচ্ছে। চাপ যদি বৃদ্ধি করো তাহলে রিঅ্যাকশন কোন দিকে যাবে, ব্যাকওয়ার্ডে যাবে। তার মানে চাপ তোমাকে কি করতে হবে, কমাতে হবে। তাহলে অপশন নাম্বার এ, এটা হচ্ছে লাসেটের প্রিন্সিপাল। নেক্সট, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটিতে সর্বাপেক্ষা অধিক সংখ্যক অনুবর্তমান। এটা ভালো কোশ্চেন। দেখো কি বলেছে, 10 গ্রাম অক্সিজেন না HTP-তে 15, এটা একটা করে আমি ক্যালকুলেট করে দেখি। তাহলে দেখো অক্সিজেন 1 মোল অক্সিজেন মানে কত, 1 মোল অক্সিজেন মানে হচ্ছে 32। তাহলে 32 গ্রাম অক্সিজেনে কত থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে 6.023 × 10⁻23। তাহলে কত বলেছে, 10 গ্রামে বলেছে, তাহলে 10 গ্রামে কতটা থাকবে, 10 গ্রামে থাকবে হচ্ছে 6.023 × 10⁻23 × 10 ডিভাইডেড বাই কত
32। তাহলে ক্যালকুলেশন করলে এটা একটা ভ্যালু আসবে, নেক্সট বি এ কি বলেছে যে এসটিপিতে 15 লিটার হাইড্রোজেন, এসটিপিতে 1 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন কত 22.4 লিটার। তাহলে হচ্ছে 22.4 লিটারে 4 লিটার H2 তে কত সংখ্যক অণু থাকে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক। তাহলে 15 লিটার হাইড্রোজেনে কত সংখ্যক অণু থাকবে 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 22.4 ইন্টু 15। নেক্সট কি বলেছে এসটিপিতে 5 লিটার N2, তাহলে 22.4 লিটার N2 কতটা করে 6.023 ইন্টু 10⁻23 বা অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে 5 লিটার কত করবে 5 লিটার করবে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 5 ডিভাইডেড বাই 22.4। আর নেক্সট আর একটা কি আছে যে 0.5 গ্রাম হাইড্রোজেন, তাহলে 2 গ্রাম হাইড্রোজেনের ওয়েট কত 2 গ্রাম হাইড্রোজেনে কত সংখ্যক অণু আছে 6.023 ইন্টু 10⁻23 মানে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে 0.5 গ্রামে কত থাকবে 0.5 গ্রাম হাইড্রোজেনে থাকবে স্যার 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 2। এগুলোকে যদি ক্যালকুলেশন করো তোমরা রাফে ক্যালকুলেশন করে নিতে পারো, ক্যালকুলেশন করে দেবে সর্বাধিক অনুসংখ্যা আসবে হচ্ছে অপশন নাম্বার বিতে, মানে 15 লিটার হাইড্রোজেনের মধ্যে সব থেকে বেশি সংখ্যক অণু থাকবে। নেক্সট, নিম্নলিখিত বিক্রিয়াগুলির মধ্যে কোন বিক্রিয়ায় কেপি এবং কেসির মান সমান হবে। কেপি কেসির মান কিভাবে বের করব আমরা জানি কেপি ইজ ইকাল টু কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল্টা এনজি। তো আমাকে কি করতে হবে প্রথমে ডেল্টা এনজির মান ক্যালকুলেট করতে হবে। ডেল্টা এনজির মান কিভাবে ক্যালকুলেট করব গ্যাসিয়াস নাম্বার অফ প্রোডাক্ট মাইনাস গ্যাসিয়াস নাম্বার অফ রিঅ্যাক্ট্যান্ট। তাহলে এটার ক্ষেত্রে আমরা ডেল্টা এনজি বের করব। ডেল্টা এনজির মান এখানে প্রোডাক্টের ভ্যালু কত আছে 2 মোল প্রোডাক্ট আছে, তাহলে 2 মাইনাস রিঅ্যাক্ট্যান্ট কত আছে 3 আর এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 3 আর 1 4, তাহলে এখানে কত পেলাম মাইনাস পেলাম। নেক্সট এখানে কি আছে দেখো, এখানে ডেল্টা এনজি সমান কি হবে গ্যাসিয়াস নাম্বার অফ প্রোডাক্ট কত আছে 2 মোল, তাহলে 2 মাইনাস রিঅ্যাক্ট্যান্ট কত আছে কিছু নেই মানে 1 আর 1 2, তাহলে 2 মাইনাস 2 সমান 0। যদি 2 মাইনাস 2 সমান 0 হয় তাহলে এর মাথায় যদি আমি 0 পুট করে দিই তাহলে কি এই পোর্শনটা টোটালটা 0 হয়ে যাবে, এই যে এই পোর্শনটা 0 হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে কেপি কেসির মান সমান হয়ে যাবে। যেখানে ডেল্টা এনজির মান 0 হয় সেখানে কেপি কেসি সমান হয়, তাহলে অ্যান্সার হবে হচ্ছে বি। বাকিগুলো তুমি ক্যালকুলেট করে দেখতে পারো, দেখো ডেল্টা এনজির মান 0 আসবে না। চলো এখানে প্রোডাক্টে কত আছে 1 আর একে 2 মাইনাস এখানে কত আছে 1, তাহলে এখানে ডেল্টা এনজির মান কত হলো 1, তাহলে কেপি কেসি কি হবে তোমার হচ্ছে সমান হবে না। আর এখানে দেখো 2SO2, এখানে দেখো 2 আর একে 3 মাইনাস 2 সমান কত এখানেও 1, তাহলে কি হচ্ছে কোথাতে 0 হচ্ছে ডেল্টা এনজির মান অপশন নাম্বার বিতে, অতএব এখানেই কেপি কেসি সমান হবে। এখানে ডেল্টা এনজির মানটা বেসিক্যালি বের করতে পারলেই অ্যান্সার চলে আসবে। যেখানে ডেল্টা এনজির মান 0 হয় সেখানেই কেপি কেসি 0 হয়, কারণ কি কেপি ইজ ইকুয়াল টু এখানে তাহলে ডেল্টা এনজির মান 0 পুট করো কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল্টা এনজি, তাহলে কি এই মানটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে। ডেল্টা এনজির মান কত 0 মানে কি এই পোর্শনটা 1 হয়ে যাবে, তাহলে কেপি ইজ ইকুয়াল টু আমি কি পেয়ে যাবো কেসি পেয়ে যাবো, সেটা হচ্ছে অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট, ঋণাত্মক আধান বিশিষ্ট একটি কোলয়েডের তঞ্চনের জন্য নিম্নলিখিত ধনাত্মক আয়নগুলির কোনটি সর্বাপেক্ষা অধিক কার্যকরী হবে। এটা কি শুলজাহার্ডি নিয়ম অনুসারে দিয়েছে, একটা নেগেটিভ কোলয়েডকে জমাট বাঁধানোর জন্য নিচের কোনটি সব থেকে সহজে জমাট বাঁধতে পারবে, এটা হচ্ছে কোশ্চেন। তো কোনটা সহজে জমাট বাঁধতে পারে যার আধানের চার্জের মান বেশি হয় বা ক্যাটায়নের, যেহেতু এটা নেগেটিভ তো যার ক্যাটায়নের চার্জ সব থেকে বেশি হবে সেটা জমাট বাঁধতে পারবে সহজে। তাহলে ক্যাটায়নের চার্জ কোথায় বেশি আছে দেখো অপশন নাম্বার ডি তে, তাহলে এটা হবে অ্যান্সার। এটা হচ্ছে
হার্ডি-শুলজে ল। কোন তাপমাত্রায় SO2 এর আরএমএস গতিবেগ 303 তাপমাত্রায় O2 এর আরএমএস গতিবেগের সমান হবে? রুট মিন স্কোয়ার, আরএমএস মানে হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি। রুট মিন স্কোয়ার ভেলোসিটির ফর্মুলা কি? রুট মিন স্কোয়ার ভেলোসিটির ফর্মুলা হচ্ছে 3RT/m। m মিনস মলিকুলার রেট। তো কার বলেছে? SO2, m অফ SO2। কি বলেছে? যে অক্সিজেনে 303 কেলভিন তাপমাত্রায় অক্সিজেনের আরএমএস বেগের সমান হবে। তাহলে অক্সিজেনের আরএমএস বেগ কি? সেম হবে 3R। টেম্পারেচার কত বলে দিয়েছে? 303 ইন্টু 303 ডিভাইডেড বাই m অফ O2। তাহলে or √3RT। মলিকুলার ওয়েট কত সালফার ডাইঅক্সাইডের? 64। এখানে কত বলে দিয়েছে? 3R ইন্টু 303 ডিভাইডেড বাই এর কত? 32। তাহলে কি কাটবে? 3R কেটে যাবে, 3R কেটে যাবে, রুট উঠে যাবে। তাহলে আলটিমেট আমি কি পাবো এখান থেকে? এর আলটিমেট পাবো হচ্ছে T/64 সমান হচ্ছে 303 ডিভাইডেড বাই কত? 32। এটা দিয়ে 2 দিয়ে কেটে যাবে। তাহলে T সমান হচ্ছে 2 ইন্টু 303, 2 ইন্টু 303, দ্যাট মিনস 606 কেলভিন। দেখো কোন অপশানে আছে? অপশন নাম্বার বি। তাহলে অ্যান্সার হলো হচ্ছে অপশন নাম্বার বি। নেক্সট, গ্রাফাইট, হীরক এবং কয়লা। গ্রাফাইট এবং হীরক এবং কয়লা কি অপশন? কার্বনের সমস্থানিক বা আইসোটোপ? নো। কার্বনের রূপভেদ? হ্যাঁ। কার্বনের অ্যালোট্রপ কি কি? গ্রাফাইট, হীরক, কয়লা, ফুলারিন, এগুলো হচ্ছে কার্বনের রূপভেদ। তো কার্বনের এখানে বেশ কিছু কোশ্চেন হয়। কার্বনের সবচেয়ে স্থায়ী বা স্টেবল রূপভেদ কোনটি স্যার? স্থায়ী বা থার্মোডাইনামিক্যালি স্টেবল রূপভেদ কোনটা স্যার? রূপভেদ হচ্ছে গ্রাফাইট। আর গ্রাফাইট আমরা কি জানি? তাপ এবং তড়িতের সুপরিবাহী। এখান থেকে যদি কোশ্চেন করে কার্বনের বিশুদ্ধতম রূপভেদ, কার্বনের বিশুদ্ধতম রূপভেদ, তাহলে সেটা কি হবে? ফুলারিন। সেটা হবে হচ্ছে ফুলারিন। কার্বনের স্থায়ী রূপভেদ হচ্ছে গ্রাফাইট, যার হাইব্রিডেশন হচ্ছে sp2 এবং এটা তাপ ও তড়িতের সুপরিবাহী। আর কার্বনের বিশুদ্ধতম রূপভেদের নাম হচ্ছে ফুলারিন। তো এগুলো হচ্ছে কার্বনের অ্যালোট্রপ বা রূপভেদ। নেক্সট, নিচের কোন ধাতব হাইড্রোক্সাইডটি গোলাপি বর্ণের? এটা ডি ব্লকের কোশ্চেন। কোন ধাতব বর্ণটি গোলাপি বর্ণের? MnOH হোল টয়েস বা তোমার হচ্ছে ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইড, এটা হচ্ছে গোলাপি বর্ণের হয়। নেক্সট, একটি সাদা কঠিন পদার্থ উত্তপ্ত করলে বর্ণহীন ঝাঁঝালো গ্যাস নির্গত করে। বর্ণহীন ঝাঁঝালো গ্যাস মানে অনেকেই তোমরা গেস করতে পারছো যে ঝাঁঝালো গ্যাস বলতে হয়তো অ্যামোনিয়া বলছে। তো কোনটা থেকে অ্যামোনিয়া বেরোনোর চান্স আছে? দেখো, এটা থেকে অ্যামোনিয়া বেরোনোর চান্স নেই, এটা থেকেও নেই। এই দেখো, এটা থেকে অ্যামোনিয়াম কার্বনেট, দেখো NH4 টুয়াইস CO3। তুমি যদি এটাকে হিট দাও তাহলে কি তৈরি হবে? রিয়াকশনটা হবে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে, প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, প্লাস ওয়াটার তৈরি হবে। আর এই যে অ্যামোনিয়া, এটাই হচ্ছে ঝাঁঝালো গন্ধ। অ্যামোনিয়াটাই হচ্ছে ঝাঁঝালো গন্ধের হয়। তাহলে কোনটা গেল? অ্যামোনিয়াম কার্বনেট বা অপশন নাম্বার বি। নেক্সট, NaCN এর জলীয় দ্রবণ হবে আম্লিক, প্রশম, ক্ষারীয়, NaCN জলে অদ্রাব্য। তাহলে দেখো NaCN কোথায় থেকে এসেছে সেটা দেখতে হবে। NaCN কোথায় থেকে এসেছে? নিশ্চয়ই NaCN একটা স্ট্রং বেস থেকে এসেছে, প্লাস HCN, এরকম ভাবে NaCN তৈরি হয়েছে। তাহলে NaOH কি? স্ট্রং বেস। আর HCN কি? উইক অ্যাসিড। তো স্ট্রং বেসের পিএইচ কি হয়? 7-এর উপরে হয়, আর উইক অ্যাসিডের পিএইচ কত হয়? 7-এর নিচে হয়। তাহলে যদি 7-এর উপরে মানে অনেক বেশি উপরে যদি হয় স্ট্রং বেস, এর পিএইচ 12-র কাছাকাছি, আর এর পিএইচ 7-এর নিচে, তাহলে আলটিমেট পিএইচ কি হবে? পিএইচ 7-এর উপরে যাবে। এই দুটো যোগ করি যদি, তাহলে পিএইচ 7-এর উপরে চলে যাবে। তার মানে এটা কি হবে? ক্ষারীয় হবে। পিএইচ যেহেতু, এটা পিএইচ যেহেতু গ্রেটার দ্যান 7 হচ্ছে, পিএইচ গ্রেটার দ্যান 7 হচ্ছে, তাহলে কি হবে? অ্যান্সার কি হবে? ক্ষারীয় বা বেসিক।
নেক্সট, নিচের কোন ধর্মটির জন্য ক্লোরিন গ্যাসের ক্ষারীয় দ্রবণ বিরঞ্জক হিসেবে ব্যবহৃত হয়? আমরা জানি যে ক্লোরিন কি হয়, স্থায়ী বিরঞ্জক হিসেবে তো ব্যবহৃত হয়। জলের পরিশোধনে বা জলের পরিস্রাবনে আমরা ক্লোরিন গ্যাস ইউজ করি। ক্লোরিন গ্যাস জলের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? Cl2 প্লাস ওয়াটার HCl তৈরি করে, আর হচ্ছে জাইমান অক্সিজেন তৈরি করে। জাইমান অক্সিজেন এই জাইমান অক্সিজেনটা কি হিসেবে কাজ করে? বিরঞ্জক হিসেবে কাজ করে। তাহলে এই Cl2 গ্যাস আমরা কি জানি? জারক হিসেবে কাজ করে। যদি তোমাকে বলতো যে এমন একটা গ্যাসের নাম করো যে বিরঞ্জন ধর্ম দেখায় এবং বিজারক হিসেবে কাজ করে, তাহলে বিরঞ্জন ধর্ম দেখায় এবং বিজারক হিসেবে কাজ করে হচ্ছে কোন গ্যাস? সালফার ডাইঅক্সাইড। আর ক্লোরিন কি হিসেবে কাজ করে? জারক হিসেবে কাজ করে। কারণ কি? জাইমান অক্সিজেন উৎপন্ন করে বলে। আর SO2 কি উৎপন্ন করে? জাইমান হাইড্রোজেন উৎপন্ন করে বলে SO2 বিজারক হিসেবে কাজ করে। নেক্সট, নিচের কোন যৌগটির জলীয় দ্রবণ তীব্র আম্লিক হবে, মানে মোর অ্যাসিডিক হবে? কোনটা? NaCl দেখতে পাচ্ছ লবণ বাদ, FeCl2 স্লাইডলি অ্যাসিডিক, AgCl2 স্লাইডলি অ্যাসিডিক। মোর অ্যাসিডিক কে? AlCl3। মোর অ্যাসিডিক হচ্ছে AlCl3। কেন AlCl3? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে HCl এর বিক্রিয়াতে এটা উৎপন্ন হবে, AlCl3 উৎপন্ন হবে। তো এই AlCl3 দেখো এখানে, এটা হচ্ছে অ্যাসিড, আর এটা হচ্ছে উভধর্মী বা অ্যাম্ফিটোরিক। তাহলে আলটিমেট কি হবে? সলিউশনটা কি হবে? এটা হচ্ছে অ্যাম্ফিটোরিক বা উভধর্মী। তাহলে উভধর্মী আর অ্যাসিডের মিশ্রণে কি হবে? মিক্সচার অ্যাসিডিক কি হবে? তাহলে অ্যান্সার কি হবে? AlCl3। নেক্সট, ক্ষারীয় ধাতুগুলি হলো, ক্ষারীয় ধাতু মানে কোনগুলো? ক্ষারীয় ধাতু কোনগুলো? অ্যালকালি মেটাল। অ্যালকালি মেটাল মানে কি? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এগুলো হচ্ছে অ্যালকালি মেটাল। অ্যালকালি মেটালগুলো এটা কত? 3, এটা 11। তাহলে ইলেকট্রন বিন্যাস লেখো 1s2 2s1 বা 1s2 2s2 2p6 3s1। তাহলে দেখো এদের শেষ কক্ষে একটা করে ইলেকট্রন আছে। লিথিয়াম যদি নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা করে, লিথিয়ামের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস কি আছে? হিলিয়াম আছে। হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য লিথিয়ামকে কি করতে হবে? এই ভ্যালেন্স ইলেকট্রনটাকে ত্যাগ করতে হবে। আবার দেখো সোডিয়ামের ক্ষেত্রে যদি দেখি, এর নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস কি আছে? নিয়ন আছে, নিয়ন 10। তো যদি সোডিয়াম নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চেষ্টা করে বা তোমার হচ্ছে ইনার্ট গ্যাসের মতো স্টেবল হতে চায়, তাহলে কি করতে হবে? এই ইলেকট্রনটাকে ছাড়তে হবে। আর ইলেকট্রন যদি ছাড়ে, ইলেকট্রন যদি ত্যাগ করে, তাহলে সেটা কি হিসেবে কাজ করে? বিজারক। তার মানে এটা কি হবে? বিজারক দ্রব্য হিসেবে কাজ করবে। নেক্সট, আচ্ছা এই যৌগগুলির মধ্যে সবচেয়ে কম আম্লিক হলো, আচ্ছা এখানে দুটো অপশন মিস চলে গেছে, আমি একটু অপশনগুলো লিখে দিচ্ছি। একটা হচ্ছে মেটা নাইট্রোফেনল, আর অপশন ডি হচ্ছে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল বা পিক্রিক অ্যাসিড। বলছে সবচেয়ে কম আম্লিক। তাহলে অ্যাসিডিটি মানে কি? যে যত বেশি H+ আয়ন ত্যাগ করতে হবে সে তত বেশি অ্যাসিডিক, আর যে যত কম ছাড়তে পারবে সে তত কম অ্যাসিডিক। তো H+ ছাড়ার পর কোনটা বেশি স্টেবল হবে? NO2 গ্রুপের কি ইফেক্ট আছে? -R ইফেক্ট আছে। এই NO2 গ্রুপের কি ইফেক্ট আছে? -R ইফেক্ট আছে। আচ্ছা -R ইফেক্ট কোন পজিশনে কাজ করে না? মেটা পজিশনে কাজ করে না। তার মানে এই পজিশনে, মেটা পজিশনে -R ইফেক্ট কাজ করবে না। তাহলে এখানে কোন ইফেক্ট কাজ করবে? -I ইফেক্ট। আর আমরা কি জানি যে R ইফেক্ট বা রেজোনেন্স ইফেক্ট ইন্ডাকটিভ ইফেক্টের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাহলে এখানে দেখো, এখানে সব কি হবে? এখানে -I ইফেক্ট হবে, এটা -I ইফেক্ট হবে, এটা -I ইফেক্ট হবে। তাহলে সবচেয়ে বেশি অ্যাসিডিক, এটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাসিডিক, মোর অ্যাসিডিক। সবচেয়ে বেশি অ্যাসিডিক হচ্ছে এটা। এটার নাম কি স্যার? পিক্রিক অ্যাসিড। এটার নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড। তাহলে সবচেয়ে কম অ্যাসিডিক কোনটা? যেখানে রেজোনেন্স ইফেক্ট দেখাবে না। কোথায় রেজোনেন্স ইফেক্ট দেখাচ্ছে না? এইটাতে। এটা সবথেকে কম অ্যাসিডিক। এটা যদি আমি অর্ডার লিখি তাহলে কি হবে? সব থেকে বেশি অ্যাসিডিক কি হবে? ডি।
তারপর কোনটা হবে, প্যারাতে মাইনাস আর ইফেক্ট বেশি কাজ করে, তাহলে হবে বি। তারপর কোনটা হবে স্যার, এ। আর সবশেষে কি হবে স্যার, সি। তাহলে এই দিক থেকে এদিকে কি হচ্ছে, অ্যাসিডিটি কি হবে, ডিক্রিজ করছে, অ্যাসিডিটি ডিক্রিজ করছে বা আম্লিকতা কমছে, অ্যাসিডিটি ডিক্রিজ করছে। এটা হচ্ছে অ্যাসিডিটির অর্ডার। নেক্সট, নিম্নলিখিত অ্যামাইনো অ্যাসিডগুলির মধ্যে শৃঙ্খলাকৃতি, আচ্ছা এই অ্যামাইনো অ্যাসিডগুলোর স্ট্রাকচার না জানলে অ্যাকচুয়ালি হবে না। তো এটার অ্যান্সার হচ্ছে প্রোলিন। প্রোলিন দেখতে কিরকম হয়, শৃঙ্খলাকৃতি। এটা হচ্ছে প্রোলিন। তোমাদেরকে বেশ কিছু অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার মনে রাখতে হবে, যেমন গ্লাইসিন। গ্লাইসিনের স্ট্রাকচার কিরকম হয়, গ্লাইসিনের স্ট্রাকচার হয় এরকম, COOH NH2H। গ্লাইসিন এমন একটা অ্যামাইনো অ্যাসিড, আমাদের অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কত, অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে, টোটাল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে, টোটাল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 20টি। টোটাল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে কত, 20টি টোটাল অ্যামাইনো অ্যাসিড রয়েছে আমাদের। 10টা এসেনশিয়াল আর 10টা হচ্ছে নন এসেনশিয়াল। এই 10টার মধ্যে বেশ কিছু অ্যামাইনো অ্যাসিডের আমাদের স্ট্রাকচার জানতে হবে। তার মধ্যে গ্লাইসিন, এই গ্লাইসিন হচ্ছে এমন একটা অ্যামাইনো অ্যাসিড যেটা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বা আলোক নিষ্ক্রিয়। এটা হচ্ছে আলোক নিষ্ক্রিয়। এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, সেই জন্য করিয়ে দিলাম। আলোক নিষ্ক্রিয় বা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ গ্লাইসিন। আচ্ছা, অ্যালিনের স্ট্রাকচার কিরকম হবে, অ্যালানিনের স্ট্রাকচার হবে এরকম, হচ্ছে একটা অ্যাসিড গ্রুপ কমন থাকে, একটা অ্যামিন গ্রুপ কমন থাকে, আর একটা থাকে হচ্ছে হাইড্রোজেন, তার সঙ্গে একটা অ্যালকাইল গ্রুপ থাকে। এটা হচ্ছে অ্যালানিনের স্ট্রাকচার। ভ্যালিনের স্ট্রাকচার কিরকম হয়, ভ্যালিনের স্ট্রাকচার হয় এরকম, COOH, অ্যাসিড গ্রুপ ফিক্সড, অ্যামিন গ্রুপ ফিক্সড, একটা হাইড্রোজেন ফিক্সড, তার সাথে কি আছে, CH আছে। এটা হচ্ছে ভ্যালিন। এই হচ্ছে 4টে স্ট্রাকচার। তো তার মধ্যে শৃঙ্খলাকৃতি কোনটা দেখো, প্রোলিন। এটা হচ্ছে প্রোলিনের স্ট্রাকচার, এটা হচ্ছে প্রোলিনের স্ট্রাকচার। তাহলে নিম্নলিখিত অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খলাকৃতি কোনটা হলো, প্রোলিন। তোমরা কি করবে, অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড এবং বেসিক অ্যামাইনো অ্যাসিডের কিছু নাম মনে রাখার চেষ্টা করবে। নেক্সট, এদের মধ্যে কোনটি অ্যালডল কন্ডেনসেশন বিক্রিয়া দেবে না, অনেকবার করানো হয়েছে এটা, অনেকবার ক্লাসে বলা হয়েছে যে কোন অ্যালডল বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট। কারা অ্যালডল দেয় না, অ্যালডল বিক্রিয়া কারা দেয়, যাদের মধ্যে আলফা হাইড্রোজেন। অ্যালডল বিক্রিয়া কারা দেয়, অ্যালডল বিক্রিয়াতে, অ্যালডল রিঅ্যাকশনে সাড়া দেয় যাদের আলফা হাইড্রোজেন রয়েছে। এখানে কি কোশ্চেন বলেছে, সাড়া দেবে না। তাহলে কারা সাড়া দেবে না, যাদের আলফা হাইড্রোজেন নেই। তাহলে আমরা চলো চেক করি এটাতে আলফা হাইড্রোজেন আছে কিনা। তাহলে এটা দেখতে কিরকম হয়, অপশন এ। এবার যদি বলো যে স্যার আলফা হাইড্রোজেন কি, আলফা হাইড্রোজেন হচ্ছে এই যে ফাংশনাল গ্রুপ COO গ্রুপ, তার পাশের কার্বনটা হচ্ছে আলফা কার্বন আর হাইড্রোজেনটা হচ্ছে আলফা হাইড্রোজেন। এটা হচ্ছে আলফা কার্বন আর এইটা হচ্ছে আলফা কার্বন। তাহলে আলফা হাইড্রোজেন এটাতে কটা আছে, আলফা হাইড্রোজেন আছে স্যার এখানে, এই যে এটা হচ্ছে আলফা হাইড্রোজেন, দুটো আছে। তার মানে কি এটা অ্যালডল বিক্রিয়া সাড়া দেবে। নেক্সট কি আছে, নেক্সট আছে হচ্ছে CH3 COO CH2 CH3, এটাকে ভেঙে লিখলে তাহলে এটা ফাংশনাল গ্রুপ C ডবল বন্ড কিটোন গ্রুপ, তার পাশে এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে আলফা কার্বন। তাহলে আলফা হাইড্রোজেন এখানে কটা আছে, আলফা হাইড্রোজেন আছে হচ্ছে 2 আর 3 5টা। তার কারণ দেখো এই কার্বনে কটা হাইড্রোজেন আছে, দুটো। আলফা কার্বনে দুটো হাইড্রোজেন আছে, তাহলে দুটো, আর এই আলফা কার্বনে কটা হাইড্রোজেন আছে, 3টে। তাহলে টোটাল আলফা হাইড্রোজেন আছে 3 আর 2 5। নেক্সট C নম্বর অপশনে এসো, এটাকে যদি একটু ভেঙে লিখি, Me3 মানে কি, Me মানে CH3 গ্রুপ, তাহলে CH3 থাকলো। তারপর কি আছে, C ডবল বন্ড O আছে, C ডবল বন্ড O, তার পাশে আবার কি আছে, CMe3, তার মানে কি CH3। তাহলে এটার ফাংশনাল গ্রুপ, এটার ফাংশনাল গ্রুপের সাপেক্ষে আলফা কার্বন কোনটা, এইটা আলফা কার্বন আর এইটা আলফা কার্বন। তো দেখো এই আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নেই, অ্যাটাচ হাইড্রোজেন আছে, নেই। তাহলে এখানে আলফা হাইড্রোজেন সমান হচ্ছে 0। তাহলে আলফা হাইড্রোজেন যদি না থাকে তাহলে অ্যালডল বিক্রিয়া সাড়া দেবে না। তাহলে অ্যান্সার কোনটা, অ্যান্সার হবে হচ্ছে সি। তুমি ডি চেক করতে পারো, ডি কি দেওয়া আছে, ডি দেওয়া আছে হচ্ছে CH3, Me মানে CH3,
তাহলে এইটা ফাংশনাল গ্রুপ, এটা সাপেক্ষে এইটা আলফা কার্বন, এইটা আলফা কার্বন, এই দুটো আলফা কার্বনে কটা হাইড্রোজেন রয়েছে? তিনটে, তাহলে আলফা হাইড্রোজেন সমান হচ্ছে 6টা। তাহলে এটাও বিক্রিয়াতে, অ্যালডল বিক্রিয়াতে সাড়া দেবে না। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অপশন নম্বর সি। এই ছিল আমার অ্যালডল রিঅ্যাকশন। নেক্সট, এদের মধ্যে কোন জোড়াটিকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা আয়োডোফর্ম পরীক্ষা দ্বারা পৃথক করা যাবে? আয়োডোফর্ম রিঅ্যাকশন। আয়োডোফর্ম রিঅ্যাকশন কি? যেখানে কিটোমিথাইল গ্রুপ প্রেজেন্ট থাকবে, মানে কি CH3 C11O, এই গ্রুপটা না হচ্ছে কিটোমিথাইল। এই গ্রুপটা যেখানে প্রেজেন্ট থাকবে এবং এই কিটোমিথাইল গ্রুপ ডিরেক্টলি অ্যাটাচ কার্বন বা হাইড্রোজেনের সঙ্গে যারা মানে ডিরেক্টলি অ্যাটাচড কার্বন বা হাইড্রোজেনের সঙ্গে যদি থাকে, তাহলে তারা আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে। মানে কি এই জাতীয় গ্রুপ I2 এবং NaOH এর সাথে বিক্রিয়া করে একটা আয়োডোফর্ম তৈরি করবে, CH3 আয়োডোফর্ম, ইয়েলো কালারের একটা পিপিটি তৈরি করবে। তো তোমাকে কি বলেছে যে এদের মধ্যে কাকে তুমি পৃথক করতে পারবে? তো দেখো কোথায় কিটোমিথাইল গ্রুপ আছে। অ্যাসিটোনের মধ্যে সংকেত কি? অ্যাসিটোনের সংকেত হচ্ছে CH3 C11O CH3। তাহলে দেখো এখানে কিটোমিথাইল গ্রুপ আছে আর তার সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচ কার্বন আছে। তাহলে এই অ্যাসিটোন তোমার হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে। নেক্সট হচ্ছে তার পাশে কি আছে? অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেননের সংকেত কি? অ্যাসিটোফেননের সংকেত হচ্ছে এইরকম হয়, অ্যাসিটোফেনন C11O CH3। দেখো এখানেও কিটোমিথাইল গ্রুপ প্রেজেন্ট আছে CH3CO, তার সাথে ডিরেক্টলি অ্যাটাচ কার্বন আছে। তার মানে এটাও আয়োডোফর্ম টেস্টে সাড়া দেবে। তাহলে দুটোই আয়োডোফর্ম টেস্টে সাড়া দিলে তুমি এটাকে পৃথক করতে পারবে না, কারণ দুটোই হলুদ বর্ণের কালার উৎপন্ন করবে। নেক্সট কি আছে? ইথানল এবং মিথানল। তোমরা যদি আমার আগের ক্লাস দেখে থাকো তাহলে জেনে থাকবে যে অ্যালকোহলের মধ্যে আইসোপ্রোপাইল অ্যালকোহল আর ইথানল হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়াতে সাড়া দেয়। আয়োডোফর্ম বিক্রিয়াতে সাড়া কে দেয় না? মিথানল আয়োডোফর্ম বিক্রিয়াতে সাড়া দেয় না। মিথানল আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না। তাহলে এই দুটোকে তুমি বিক্রিয়া করালে ইথানল সাড়া দেবে আর মিথানল দেবে না। কিরকম ভাবে? ইথানলের সংকেত কি? CH3CH2OH, এটার সঙ্গে যদি তুমি I2 আর NaOH দাও, তাহলে কি হবে? CHI3 উৎপন্ন করবে, ইয়েলো কালারের CHI3 উৎপন্ন করবে। কিন্তু যদি মিথানল CH3OH, এটা হচ্ছে মিথানল, এটার সাথে যদি তুমি I2 মানে আয়োডোফর্ম দাও আর NaOH দাও, তাহলে কি হবে? ইয়েলো কালারের কোনো যৌগ উৎপন্ন করবে না। তাহলে ইথানল আয়োডোফর্ম টেস্টে সাড়া দেবে, কিন্তু মিথানল আয়োডোফর্ম টেস্টে সাড়া দেবে না। তাহলে তুমি আয়োডোফর্ম পরীক্ষা দ্বারা ইথানল এবং মিথানলকে সেপারেট করতে পারবে। নেক্সট, নিম্নলিখিত বিকারকগুলি হলো, আচ্ছা এটা একটা রিঅ্যাকশন দিয়ে দিয়েছে, বেনজিন থেকে একটা বড় সড়ো স্ট্রাকচার দিয়েছে, সেটা প্রয়োজনীয় বিকারক। আচ্ছা এটা দেখো, আমার যারা নেম রিঅ্যাকশনের ভিডিও দেখেছো তারা জানবে যে এটা ফিডেলক্রাফট রিঅ্যাকশন বা FC রিঅ্যাকশন। ফিডেলক্রাফট রিঅ্যাকশনে কি হয় যে বেনজিন নিয়েছে, তার সাথে কি দিয়েছে, চলো যদি এটা দিই আমি CH3 টুয়াইস CH CO Cl, আর তার সাথে যদি আমি অনাদ্র AlCl3 অ্যানহাইড্রাস AlCl3 বা তোমার হচ্ছে অনাদ্র AlCl3 কি হিসেবে কাজ করে? লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। তাহলে কি হয়? এইখানে যে বন্ডটা আছে এই বন্ডটা ব্রেক হয়ে যায়, দিয়ে কি হয়? বেনজিনের সঙ্গে অ্যাটাচড হয়ে যায়। তাহলে কি হবে? এটা C=O CH3 তার সাথে যদি আমি জিঙ্ক আর HCl দিই, জিঙ্ক আর HCl দেওয়া মানে কি? গাঢ় HCl মানে হচ্ছে জিঙ্ক আর অ্যামালগাম আর তোমার হচ্ছে HCl দিলে এটা কোন রিঅ্যাকশন? ক্লিমেনসেন বিজারণ হয়। এটার সঙ্গে যদি তুমি জিঙ্ক Hg আর হচ্ছে গাঢ় HCl দাও, তাহলে কি হবে? C=ওটা কি হয়ে যাবে? CH2 তে কনভার্ট হবে, কি তৈরি হবে? CH3 এটাকে যদি আমি
সংকেতের দ্বারা লিখি তাহলে কি পাবো, এরকম পাবো। এটা CH2, এটা CH, এটা CH3, এটা CH3, তাহলে কোনটা হবে আনসার? অ্যান্সার নাম্বার ডি। এটা হলো দুটো রিঅ্যাকশন মিক্সচার। প্রথম ফার্স্ট স্টেপটা কি হলো, দুটো রিঅ্যাকশনে করলাম। ফার্স্ট স্টেপ, ফার্স্ট বিক্রিয়াটা কি করলাম, ফার্স্টে কোন রিঅ্যাকশন করলাম, FC বা ফিলেক্রাফট, আর সেকেন্ডে দ্বিতীয়তে এটা জিঙ্ক HCl HCl দিয়ে কি বিক্রিয়া করলাম, এটা হচ্ছে ক্লিমেনসন রিডাকশন করলাম, ক্লিমেনসন রিডাকশন। তাহলে প্রথমে আমি করলাম কি, এটা দিয়ে CH3COCl আর অ্যানাডাস AlCl3 আসবে FC বা ফিলেক্রাফট বিক্রিয়া, আর সেকেন্ডে কি করলাম, জিঙ্ক অ্যামালগাম বা গাঢ় HCl দিয়ে ক্লিমেনসন বিজারণ। নেক্সট, নিচের বিক্রিয়াটিতে সম্ভাব্য উৎপাদিত যৌগের সংখ্যা হলো, আচ্ছা এই একটা রিঅ্যাকশন দিয়েছে, তার সঙ্গে যদি অ্যাসিডিক মিডিয়াম দাও বা H+ দাও তাহলে কি প্রোডাক্ট হচ্ছে, আমি মেকানিজমের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এটা যদি H+ দিই তাহলে কি হবে, এই লোন পেয়ার এটাকে অ্যাবজর্ব করবে, তাহলে কি পাবো আমি, তাহলে এখানে OH2+ হবে। তাহলে এইটা OH2 অক্সিজেনের মাথাতে প্লাস চার্জ স্টেবল হতে পারে না, তাহলে কি হবে, এটা ভেঙে বেরিয়ে যাবে। তাহলে এটা যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে কিভাবে বেরোবে, তাহলে এর পাশে এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে। যদি এটা ভেঙে বেরিয়ে যায় তাহলে কি পাবো আমি, চলো এদিকে করে দেখাচ্ছি আমি, এদিকে আমার স্পেসের অভাব আছে। এটা থেকে কি হতে পারে, ওটা যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে। তাহলে কি হবে, এই কার্বনটায় কি হবে, প্লাস তৈরি হবে। এই কার্বোক্যাটায়নটা স্টেবল করার জন্য কি, এখানে হাইড্রোজেন আর এখানকার হাইড্রোজেন, এখানে কটা হাইড্রোজেন আছে, এই কার্বনের সাথে দুটো হাইড্রোজেন রয়েছে, একটা দুটো, এই কার্বনের সঙ্গে কটা হাইড্রোজেন রয়েছে, একটা দুটো, তাহলে এখানকার হাইড্রোজেনকে আসতে হবে। হাইড্রোজেন কি হবে, এটা এখানে বসবে, এদিক থেকে বসতে পারে, বা হাইড্রোজেন কি হবে, এদিক থেকেও বসতে পারে। তাহলে আলটিমেট আমি প্রোডাক্ট কি পাবো, যখন এই হাইড্রোজেনটা পুট হচ্ছে তখন কি হবে, এখানে ডবল বন্ড তৈরি হবে প্লাস, যখন যদি আমি এই হাইড্রোজেনটাকে পুট করি তাহলে কি হবে, তাহলে এখানে তৈরি হবে। তাহলে আলটিমেট কি, এটাও যা প্রোডাক্ট এটাও সেম প্রোডাক্ট। কারণ কি দেখো, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7, এইতে করো 1 2 3 4 5 6 7, এটাকে 1 করো, 1 আইইউপিএসির নাম করে নাও, বুঝতে পেরে যাবে, 3 4 5 6 7, তাহলে কি 7 মানে কি সেপ্ট, সরি হেপ্ট, হেপ্ট 3 ইন। এটা দেখো এদিক থেকে নামকরণ করলেও কি হবে, 1 2 3 4 5 6 7, 7 মানে কি হেপ্ট। এটাকে যদি আইপিএসি নাম করো তাহলে কি হবে, এইচইপিটি হেপ্ট। কত নম্বর কার্বনের ডবল বন্ড আছে, 3, হেপ্ট 3 ইন। তাহলে আলটিমেট কি, এইটা আর এটা একই প্রোডাক্ট, তাহলে কটা প্রোডাক্ট তৈরি হবে, একটা প্রোডাক্ট তৈরি হবে। প্রোডাক্ট কারণ কি দেখো, দুটোই হেপ্ট 3 ইন, আইইউপিএসি নাম অনুসারে দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ কি, এই দুটো পজিশন সিমিলার, এই পজিশনটাও যা এই পজিশনটাও তাই, এখানেও দুটো হাইড্রোজেন রয়েছে, এটাখানেও দুটো হাইড্রোজেন রয়েছে, এটাও আলফা পজিশন এটাও আলফা পজিশন, তাই প্রোডাক্ট একটাই হবে। নেক্সট, এদের মধ্যে কোনটি বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়ায় গোলাপি লাল রঙের ডাই উৎপন্ন করবে। ডাই মানে কি, ডাই মানে হচ্ছে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। প্রথমে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডটাকে এঁকে নাও, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড মানে কি N2Cl, তার সাথে কি বলেছে যে কোনটি ডাই উৎপন্ন করবে। আচ্ছা NN ডাইমিথাইল অ্যানিলিন দেখতে কিরকম হয়, CH3, এই দুটোর মিক্সচারে কি হবে, একটা ডাই তৈরি হবে। কিরকম ডাই তৈরি হবে, একটা রেড ডাই তৈরি হবে, রেড ডাই তৈরি হবে। তাহলে বেনজিন ডাইজোনিয়াম সল্ট কার সঙ্গে লাল রঙের বা রেড ডাইয়ের গোলাপি অরেঞ্জ তোমার হচ্ছে পিঙ্ক ডাই বা রেড ডাই তৈরি করবে, কার সঙ্গে NN ডাইমিথাইল অ্যানিলিনের সঙ্গে ডাই তৈরি করবে। নেক্সট,
নিম্নলিখিত বিক্রিয়াটিতে মুখ্য উৎপন্ন যৌগটি হলো, নিম্নলিখিত বিক্রিয়াটিতে মানে মেন প্রোডাক্ট কোনটা হবে? তো দেখো এখানে অক্সিজেন আছে, অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, এই লোন পেয়ার কি হবে? রেজোনেন্সে আসবে, রেজোনেন্সে সে কি করে? প্যারা পজিশনে ইলেকট্রন ডেন্সিটিকে হাই করবে, এটা প্যারা পজিশন, এটা হচ্ছে প্যারা পজিশন, প্যারা পজিশনে ইলেকট্রন ডেন্সিটি হাই করবে। আর এখানে দেখো একটা ক্যাটালিস্ট দিয়ে দিয়েছে FeBr3, যদি কোথাও Fe ক্যাটালিস্ট দেওয়া থাকে তাহলে কি হয়? হ্যালোজেনটা বেনজিন নিউক্লিয়াসের মধ্যে প্রবেশ করে। তাহলে বেনজিন নিউক্লিয়াস মানে কি? বেনজিন মেন রিং এর মধ্যে প্রবেশ করে। কোথায় প্রবেশ করবে? ইলেকট্রন ডেন্সিটি কোথায় হাই করবে বললাম? প্যারা পজিশনে। তাহলে কি হবে? এই যে হ্যালোজেন, ব্রোমিন মানে কি? হ্যালোজেন, সে হ্যালোজেনটা কোথায় প্রবেশ করবে? প্যারা পজিশনে প্রবেশ করবে। কোথায় দেখো প্যারা পজিশনে ব্রোমিন রয়েছে? এখানে রয়েছে? নো স্যার। আর একটা কোথায় এখানে কোথাও রয়েছে প্যারা পজিশনে? নো। এই যে এখানে দেখো প্যারা পজিশনে ব্রোমিন রয়েছে, তাহলে এইটা উৎপন্ন হবে। কারণ কি? এই প্যারা পজিশনে ইলেকট্রন ডেন্সিটি হাই হবে। এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে আবার নেক্সট ক্লাসে।